প্রিয় দর্শক শ্রোতা, আজ আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। বর্তমান আমাদের দেশে যে সংকট চলছে তারই উপরে লেখা আমার একটি নিবন্ধ, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা কয়েক পর্বে বিভক্ত রয়েছে। আজকে প্রথম পর্ব থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই প্রবন্ধের মধ্যে রয়েছে আবহমান বাংলার সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, অনেক কিছুই। তা আসুন শুরু করা যাক। হায় রে লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার, সুমার করিয়া দেখি ৩২,০০০। খবর শুনিয়া রাজা বাহিরে আসিল, রে ঘুরাইয়ে সরিয়া মর্দ হাঁটিতে লাগিল। বন্ধুগণ, একটি সাজানো গোছানো সুন্দর উন্নয়নশীল দেশকে একদল ধর্মান্ধ মানুষ কেমন করিয়া শত বছর পিছনে ঠেলিয়া দিল, সেই কথাই আমি আপনাদেরকে বলতে এসেছি। ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে ৩০ লাখ জীবন ওই ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু একটা আধমরা জাতিকে পৃথিবীর কাছে বীর জাতিতে পরিচয় করিয়ে দেন। আমরা পেলাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। বাঙালি তার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্যের মধ্য দিয়ে পূর্বে দেশে বিদেশে পরিচিতি লাভ করেছিল। এখন আমরা পেলাম আত্মপরিচয়। বাঙালির যে হাজার বছরের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির মধ্যে ছিল তার সামাজিক জীবন। সেই সংস্কৃতি জীবনের সুখ দুঃখ, ব্যথা বেদনা, প্রেম বিরহ, মায়া মমতা বুকে নিয়েই বাঙালি হাজার বছর পথ চলেছে। ধর্ম এতে কোনোদিন কোনো বাধা প্রদান করেনি। বাহির হতে যে সকল ধর্ম এই দেশে আসিয়া প্রভাব বিস্তার করেছিল, তার মধ্যে ইসলাম ধর্ম অন্যতম। এই ধর্ম প্রধানত পীর আউলিয়াদের দ্বারা এই দেশে প্রচারিত হয়েছিল। ওইসব মনীষীগণ বুঝেছিলেন সাধারণ মানুষের যাপিত এবং পালিত বহুকালের রীতিনীতি প্রথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে ধর্মকে বেশি দূর অগ্রসর করা যাবে না। তাই তারা এই দেশের প্রাচীন বৈষ্ণব মত ও মরমিয়াত মতের সঙ্গে পারস্যের সুবিমতবাদের সংমিশ্রণ ঘটিয়ে এদেশে ইসলাম প্রচার করলেন। পীর আউলিয়াদের সহজ জীবন পদ্ধতি ও সাম্যের বাণীতে আকৃষ্ট হয়ে নিম্নবর্ণের লোকেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এতে বাঙালির সামাজিক জীবনের কোনো পরিবর্তন ঘটেনি। হিন্দু মুসলমান একই পাড়ায় একত্রে মিলিয়া মিশিয়া বাস করতে লাগলো। এই ধর্মীয় বিপ্লবে বিবাহ ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত কিছু বিধিবিধান ছাড়া একই গতি ও আচার আচরণে বাঙালির জীবন চলতে লাগলো। তারা একসাথে হাল চাষ, বিনোদন, খাওয়া দাওয়া সবই করত। ধর্মপ্রচারক আউলিয়াগণ দেশের মানুষের আনন্দ উল্লাসের সঙ্গে সঙ্গতি রেখে খানকাগুলিতে ভক্তিমূলক গান বাজনার আসর খুলে নব্য মুসলিমদের পূর্ব সংস্কারের সামঞ্জস্য বিধান করলেন। বাঙালি মুসলমানদের জন্য গাজনের মেলা, নববর্ষ উদযাপন, বসন্ত উৎসব, বৈশাখী মেলা, গান বাজনা, দেহতত্ত্ব, কবিগান, নাটক, যাত্রা, লোকনাট্যগীতি, রামকৃষ্ণ লীলা, বেহুলা লক্ষিন্দর, রামায়ণ গান সবই উন্মুক্ত রইল। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হলো রহিম নবী জুলেখা বিবির প্রেম কাহিনী, লায়লা মজনুর প্রেমের নাটক, শরীয়ত, মারফত গানের বাহাস। খেলাধুলা যেমন হাডুডু, ফুটবল, লাঠি খেলা, নৌকাবাই সবই বাঙালির চিত্ত বিনোদনের উৎস হিসাবে রয়ে গেল।
অন্যদিকে যখন মুসলিম শাসন আরম্ভ হলো, কোনো শাসনকর্তার আনুকূল্যে হিন্দু সাহিত্য সংস্কৃতি প্রসার করতে লাগলো। মোগল সেনাপতি মোল্লা রহিম তা আস্তে একখানা রামায়ণে লিখে ফেললেন, যা মোল্লা রামায়ণ নামে পরিচিত। বাংলার শাসক হোসেন শাহের আমলে তার আনুকূল্যে কীর্তিবাস রামায়ণের বাংলা অনুবাদ ও কাশিরাম বাংলা মহাভারত রচনা করলেন। আরাকান রাজসভায় কবি আলাউল তার বিখ্যাত কাব্য পদ্মাবতী রচনা করলেন। এতে তাদের জাত যাইবার কোনো প্রশ্ন উঠল না। এইভাবে হিন্দু মুসলমানের যৌথ প্রয়াসে বাংলা সাহিত্য সংস্কৃতির সৌরভ দিক দিগন্তে ছড়িয়ে পড়ল। এই সংস্কৃতি তার দীর্ঘপথ অতিক্রম করে আধুনিক যুগে বহু কবি সাহিত্যিকের জন্ম দিয়ে স্বাধীন ভারতের স্বাধীনতা পথকে সুগম করেছিল। বাঙালির অজান্তেই ভিতরে বাহিরে আর এক বিপ্লব সংগঠিত হয়েছিল, তা হচ্ছে প্রচলিত ধর্মমতের বাইরে একদল মানুষ ধর্মের বেড়াজাল ছিন্ন করে তারা সহজ পদ্ধতিতে জীবনকে পরিচালনার পথ বেছে নিল। এটাই হচ্ছে সহজিয়া মতবাদ, আউল বাউল গুরুবাদীর ধর্ম। এই ধর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলিয়ে মিশে একাকার হয়ে গেল। বাউল সম্রাট লালন ফকির, আউল চাঁদ, হাসন রাজা মানব ধর্মের মর্মকথা গানে গানে সবার কাছে প্রচার করতে লাগলেন। গান হলো তাদের আধ্যাত্মিক ভাব প্রকাশের মাধ্যম। বিপুল সংখ্যক মানুষ এতে প্রভাবিত হয়ে বাংলা সাহিত্য সংস্কৃতিকে আরও সুষমামণ্ডিত করে তুলল। এইসব নিয়েই বাঙালির সমাজ জীবন চলছিল। পাকিস্তান আমলে বাংলার ভাষা সংস্কৃতির উপর যে আক্রমণ হয়েছিল, বিপুল ও ধৈর্য অধ্যাবসায় দ্বারা বাঙালি তা প্রতিহত করে বাংলার সাহিত্য সংস্কৃতি ও সমাজ জীবনের বৈচিত্র্য রক্ষা করেছিল। পাকিস্তান বাধ্য হয়েছিল বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরাজিত পাক শক্তির এদেশীয় দোসর আলবদর রাজাকার ভেবে নিয়েছিল পাকিস্তান ভাঙার প্রধান কারণ হচ্ছে পূর্ব বাংলার হিন্দু এবং তাদের ভাষা ও সংস্কৃতি। এই সংস্কৃতির কারণেই বাঙালি মুসলমানরা কাফের হয়ে যাচ্ছে। তাদেরকে শতভাগ মুসলিম করে রাখতে হলে বাংলার সাহিত্য সংস্কৃতি ধ্বংস করে দিতে হবে। অচিরে এই সুযোগ তাদের সামনে আসলো। ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সামরিক শাসক জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী পাকপন্থীদের পুনর্বাসন সহ সংবিধান সংশোধন করে বিসমিল্লাহির রহমানুর রাহিম সংযুক্ত করলেন। তৎপর রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ দেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করে ইসলামীকরণ প্রায় সম্পন্ন করলেন। ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলো। দেশে চরম অশান্তি দেখা দিল। জাতির পিতার হত্যার পর তার দুই কন্যা দেশ শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনৈতিক সার দিলে আওয়ামী লীগ পুনর্জীবিত হয় এবং আওয়ামী লীগ নেতাগণ শেখ হাসিনাকে দেশে নিয়ে দলের সভানেত্রীর দায়িত্ব প্রদান করেন। তার সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় দেশব্যাপী প্রসার লাভ করে এবং 1996 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতা দখল করে। শেখ হাসিনা হন দেশের প্রধানমন্ত্রী। এরপর 2002 সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। বেগম খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী। তার শাসন আমলে মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলা ভাই নামে এক জঙ্গি দেশব্যাপী বোমাবাজি করে এবং শেখ হাসিনাকে প্রাণে মারার জন্য বোমা হামলা গ্রেনেড হামলা চালায়। এতে বহু নেতাকর্মীর মৃত্যু হয়। শেখ হাসিনা কোনো ক্রমে প্রাণে বেঁচে যান। এই সময়টাতে দেশের শায়ক আব্দুর রহমানের নেতৃত্বে মৌলবাদী শক্তির চরম উত্থান ঘটে। মোল্লা মৌলবীদের ফতোয়ায় গ্রাম বাংলা চিত্রপট বদলাতে লাগে। সাধারণ মানুষ বিনোদনের মাধ্যম যাত্রা নাটক গাজির গান পালা গান কীর্তন গীত মুর্শিদি কবিগান প্রভৃতি ইসলাম বিরোধী বলে ফতোয়া দ্বারা নিষিদ্ধ হতে থাকে। উদীচী শিল্পগোষ্ঠীর যশোরের অনুষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেওয়া হলো। বহু লোক এতে হতাহতি হয়। ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের অনুমোদনে চোরাই পথে 10 ট্রাক অস্ত্র আমদানি করে উলফার কাছে পাচারের জন্য সময় তা ধরা পড়ে গেল। দেশের এই অশান্ত মুহূর্তে পরবর্তী সাধারণ নির্বাচনের তারিখ অতিক্রান্ত হলে বিএনপি নামেমাত্র নির্বাচন করে ক্ষমতা ধরে রাখল। ফলস্বরূপ আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলল। এই আন্দোলনের এক পর্যায়ে সচিব ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে ঢাকা প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ প্রতিষ্ঠিত হলে আন্দোলন চরম আকার ধারণ করে।
আন্দোলন কমিটির সিদ্ধান্ত অনুসারে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে মোট ৩২ জন সচিব একযোগে প্রত্যাগ করলে বিএনপি সরকারের পতন হয়। দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভাঙিয়া পড়ায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন সুকৌশলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখর উদ্দিনকে প্রদান করে দেশ পরিচালনার তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন। ক্ষমতা গ্রহণ করেই এই সরকার দেশের দুই প্রধান নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে। দুই নেত্রী অবর্তমানে তখন দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে এক গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়। তারা দুই নেত্রীকে বাদ দিয়ে সরকার গঠনে তৎপর হয়। ইহাই -2 ফর্মুলা নামে পরিচিত। প্রিয় দর্শক শ্রোতা, এখন এই পর্যন্ত। আজকে দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি, আমাদের মাতৃভাষা দিবস। আপনাদের সবাইকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি, শহীদ স্মৃতি অমর হোক, এই কথা বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।